এই ঘরটি একজন যৌনকর্মীর। এই ছোট্ট ঘরে খদ্দেররা 5 মিনিট, 10 মিনিট বা 30 মিনিট কাটায়। এই ছোট্ট ঘরটাই একজন নারীর পুরো পৃথিবী। এখানেই তার ঘুম, এখানেই তার কাজ, এখানেই কেটে যায় বছরের পর বছর। ভালো লাগে না, এটা একটা জগৎ। আজকে যদি বাড়ি থাকতাম, আব্বা আম্মা 10টা থেকে একটা বিয়ে দিত না, স্বামীর সংসার করতাম, একটা সন্তানের তো কতই না ফুর্তি আলাদা থাকতো। আর এই জগতে থাকি কেউ দাম দিবার চায়, আমাদের কেউ দেয় না। মানে এমন একটা জগৎ এটা। প্রথম খুব খারাপ লাগছে, কষ্ট লাগছে যে কত মানুষ একটা মহিলা মানুষের ইজ্জত দেখে। কারণ আমাদের কাছে কত মানুষ আসতেছে, তো এটা একটা পাপ না? কত খারাপ খারাপ কাজ করতেছি, কত লোকজন আসতেছে আমাদের কাছে, এটা একটা জীবন হলো। বাংলাদেশের এক ব্যস্ত শহরের মাঝখানে এমন একটি জায়গা আছে যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষের আনাগোনা, কিন্তু খুব কম মানুষই জানেন এই সরু গলিগুলোর ভেতরে লুকিয়ে আছে অসংখ্য নারী সংগ্রাম, প্রতারণা আর বন্দি জীবনের গল্প। এখানে অনেক নারী চাকরির প্রলোভনে এসে প্রতারণার শিকার হয়েছেন। কেউ পরিবারের সিদ্ধান্তে এখানে এসেছেন, আবার কেউ মানব পাচারের শিকার হয়ে এই পরিবেশে আটকে পড়েছেন। একবার এই চক্রে জড়িয়ে পড়লে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া অনেকের জন্যই অত্যন্ত কঠিন হয়ে যায়। আইন থাকলেও তার কার্যকর প্রয়োগ নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন রয়েছে। সেই সুযোগে গড়ে উঠেছে কোটি টাকার একটি ব্যবসা, যেখানে মানুষের জীবনও অনেক সময় পণ্যে পরিণত হয়। এই যে সরু গলিটা দেখছেন, বাইরে থেকে হয়তো সাধারণ একটি রাস্তা মনে হবে, কিন্তু ভেতরে যত এগোবেন ততই চোখে পড়বে ছোট ছোট ঘর, আর প্রতিটি ঘরের দেয়ালে লুকিয়ে আছে আলাদা আলাদা জীবনের গল্প। এই দরজার ওপাশেই থাকেন এক নারী। এই কয়েক ফুটের ঘরই তার ঘুম, কাজ, খাওয়া সবকিছুর একমাত্র জায়গা। বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে বছরের পর বছর কেটে যায় এখানেই। গলির পাশে শিশুদের খেলাধুলা, আর অন্য পাশে কঠিন বাস্তবতার মুখোমুখি বড় হয়ে ওঠা মানুষের জীবন। একই জায়গায় যেন পাশাপাশি দাঁড়িয়ে আছে স্বাভাবিক শৈশব আর কঠিন সংগ্রাম। ক্যামেরার সামনে সবাই কথা বলতে চান না, অনেকে মুখ লুকিয়ে রাখেন, আবার কেউ নিরাপত্তার কারণে কথা বলতে রাজি হন না। তবুও যারা সাহস করে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন, তাদের গল্পই তুলে ধরবে এই জায়গার অজানা বাস্তবতা। বাংলাদেশের রাজবাড়ী জেলার দৌলতদিয়া একটি ফেরিঘাটে ঘিরে গড়ে ওঠা এই জনপদ শত বছরেরও বেশি সময় ধরে নানা ইতিহাস, বিতর্ক ও মানবিক সংকটের সাক্ষী। ব্রিটিশ আমলে এর যাত্রা শুরু হয়েছিল। আজ এটি বাংলাদেশের সবচেয়ে পরিচিত এবং বৃহৎ যৌনপল্লীগুলোর একটি। প্রতিদিন হাজারো মানুষের পদচারণার আড়ালে এখানে লুকিয়ে আছে অসংখ্য মানুষের কঠিন জীবন সংগ্রাম। এখানে প্রায় 1600 নারী বসবাস করেন, যাদের প্রতিদিন বহু খদ্দেরের মুখোমুখি হতে হয়। এই পরিবেশেই বেড়ে উঠছে কয়েকশো শিশু, যাদের অনেকের জন্ম এই পল্লীতে। বাংলাদেশের সংবিধানে জুয়া ও পতিতাবৃত্তি প্রতিরোধে রাষ্ট্রের অঙ্গীকারের কথা উল্লেখ থাকলেও আইনি জটিলতা ও আদালতের অ্যাফিডেভিট ব্যবস্থার কারণে এই পেশা এখানে কার্যত টিকে রয়েছে। বাংলাদেশে সম্মতিপূর্ণ আর শারীরিক সম্পর্ক ও বিয়ের সর্বনিম্ন আইনি বয়স 18 বছর। তবে অতীতে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে অনেক শিশুকে খুব অল্প টাকার বিনিময়ে এই পল্লীতে নিয়ে আসা হতো। পরে সেই অর্থকেই তাদের ওপর ঋণ হিসেবে চাপিয়ে দিয়ে কাজের মাধ্যমে শোধ করতে বাধ্য করা হতো। দশা এখনো ছোট, কিন্তু এই অনিরাপদ পরিবেশে বড় হওয়ার কারণে সে বিভিন্ন ধরনের শোষণ, অপরাধী চক্রের প্রভাব এবং অনিরাপদ পরিস্থিতির ঝুঁকির মধ্যে রয়েছে। আপনার সবচেয়ে বড় কষ্টটা কি? আমার মেয়েদের জন্য খুব কষ্ট হয়। যখন কোনো খদ্দের আসে তখন ওদের বাইরে পাঠিয়ে দিতে হয়। বৃষ্টি হোক কিংবা ঝড়, ওদের বাইরেই দাঁড়িয়ে থাকতে হয়। মনি নামের এক নারী জানান, প্রায় 1 দশক আগে স্কুলে যাওয়ার পথে তাকে অপহরণ করে এখানে নিয়ে আসা হয়েছিল। এরকম লোভে লোভে চলে গেছে স্কুল থেকে, ক্লাস 1-এ মনে করেন ভর্তি করছে। তারপরে বলছে তোমাকে বিক্রি করা হয়েছে 50,000 টাকা, এখন তো তোমার আমার কাছে থাকতে হবে। অনেক ভয় টয় দেখায় রাইখে দিল। আমিও বাধ্য হয়ে থাইকে গেছি। তিনি এই তথ্যচিত্রে অংশ নিয়েছেন একটি আশায়, হয়তো তার পরিবার তাকে দেখে চিনতে পারবে। এখন তার বয়স 30 বছর। প্রতিদিন তাকে একাধিক খদ্দেরের মুখোমুখি হতে হয়। প্রতিবার তিনি যে পারিশ্রমিক পান তা খুবই সামান্য,
মুনি জানান একসময় তার ওপর চাপিয়ে দেওয়া ঋণ তিনি বহু আগেই পরিশোধ করেছেন। এখন তিনি স্বাধীনভাবে কাজ করেন এবং তার সন্তানদের পড়াশোনা ও ভবিষ্যতের জন্য বাইরে থাকা হোস্টেল ও মাদ্রাসায় নিয়মিত টাকা পাঠান। সুমনও একজন স্থানীয় বাড়িওয়ালা। জীবনের বেশিরভাগ সময় তিনি এই এলাকাতেই কাটিয়েছেন। আপনি এই জায়গাটিকে কিভাবে দেখেন? এটা একটা ব্যবসা। মানুষ এখানে আসে আর আমরা তাদের থাকার বা ব্যবহারের জন্য জায়গা দিই। রোমান নামের একজন ব্যক্তি পাশের শহরে একটি ইলেকট্রনিক্সের দোকান পরিচালনা করেন। সমাজে বিষয়টি নিয়ে নানা ধরনের সামাজিক সংকোচ থাকলেও তিনি নিয়মিত এখানে আসেন বলে জানান। এই গ্রামের একেবারে শেষ প্রান্তে রয়েছে একটি বেসরকারি সংস্থা পরিচালিত সেফ হাউস। এখানে শিশুরা কয়েক ঘন্টার জন্য হলেও এই পরিবেশ থেকে দূরে থাকতে পারে। পাশাপাশি তারা প্রাথমিক শিক্ষা ও বিভিন্ন কারিগরি দক্ষতা শেখার সুযোগ পায়, যা ভবিষ্যতে স্বাভাবিক জীবনে ফিরে যেতে সহায়ক হতে পারে। দশাও একসময় এখানে আসত। আঁখি এই পল্লীতেই জন্মেছিলেন। বর্তমানে তিনি একজন কাউন্সেলর হিসেবে শিশু ও নারীদের নিয়ে কাজ করছেন। দশা কেন আর সেফ হাউসে আসছে না তা জানতে তিনি তার পালক মায়ের সঙ্গে কথা বলেন। তুমি কেন দশাকে সেফ হাউসে পাঠাচ্ছ না? ও তো পড়াশোনা করতে ভালোবাসে। ওর ভালো জামা কাপড় নেই। আমারও এখন অনেক টাকা সমস্যা চলছে। স্থানীয়দের অভিযোগ, এই এলাকার কিছু অল্পবয়সী মেয়েকে নিয়মিত কিছু ট্যাবলেট খাওয়ানো হয়। তাদের বলা হয় এগুলো শরীরের জন্য উপকারী। তবে স্থানীয় এক ওষুধ বিক্রেতার দাবি এগুলোর মধ্যে স্টেরয়েড জাতীয় ওষুধও থাকে। এই ধরনের ওষুধ খেলে শরীর দ্রুত ফুলে যায়, ওজন বাড়ে এবং বয়সের তুলনায় দেখতে বেশি পরিণত মনে হতে পারে। এর উদ্দেশ্য হল মেয়েদের শারীরিক পরিবর্তন ঘটিয়ে বেশি আয় করা। স্থানীয় ওষুধের দোকানগুলোতে এসব ওষুধ সহজেই পাওয়া যায় এবং অনেক ক্ষেত্রে প্রেসক্রিপশন ছাড়াই বিক্রি করা হয়। চিকিৎসকদের মতে দীর্ঘদিন স্টেরয়েড সেবনে ডায়াবেটিস, কিডনি সমস্যা, হৃদরোগ, হরমোনের ভারসাম্যহীনতা সহ বিভিন্ন জটিল স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। তবুও অভিযোগ রয়েছে আর্থিক লাভের আশায় অনেক ক্ষেত্রে এসব ঝুঁকি উপেক্ষা করা হয়। পল্লীর সরু গলি পেরিয়ে আমরা পৌঁছে যাই অনুপার ছোট্ট ঘরে। অনুপা জানান একসময় মানব পাচারের মাধ্যমে তাকে এখানে নিয়ে আসা হয়েছিল। শুরুতে তিনি একজন ম্যাডামের অধীনে ঋণের বোঝা শোধ করার জন্য কাজ করতে বাধ্য হন। বহু বছর পর সেই ঋণ পরিশোধ করে এখন তিনি স্বাধীনভাবে কাজ করছেন। এরপর আমরা কথা বলি একজন ম্যাডামের সঙ্গে। স্থানীয়দের দাবি তার অধীনে বেশ কয়েকজন নারী কাজ করেন। অভিযোগ রয়েছে তাদের আয় পুরোপুরি নির্ভর করে এসব নারীর কাজের ওপর। এ কারণে বিভিন্ন ধরনের চাপ ও নিয়ন্ত্রণের বিষয়ও উঠে এসেছে। সন্ধ্যা নামতেই পুরো এলাকার চিত্র বদলে যায়। মানুষের ভিড় বাড়তে থাকে, পরিবেশ হয়ে ওঠে আরও ব্যস্ত। ঠিক সেই সময় আমাদের দেখা হয় মায়ের সঙ্গে। তিনি দীর্ঘদিন ধরে এই এলাকায় বসবাস করছেন এবং নিজের জীবনের নানা অভিজ্ঞতার কথা আমাদের সঙ্গে ভাগ করে নেন। এই ছিল দৌলতদিয়ার অজানা বাস্তবতার কিছু গল্প। এই তথ্যচিত্রের উদ্দেশ্য কাউকে বিচার করা নয়, বরং বাস্তবতাকে আপনাদের সামনে তুলে ধরা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও তথ্যভিত্তিক ডকুমেন্টারি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।